মতি নন্দীর উপন্যাসের কোনির কথা মনে আছে? সরোজদের ফিল্মেও অনেকে নিশ্চয়ই দেখেছেন কোনি আর তার ট্রেনার সেই খিদ্দার অসাধারণ লড়াই। হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও তার ছাত্রীর হাত ছাড়েননি খিদ্দা। আর এই কোনি সিনেমার শুটিং হয়েছিল যে হেদুয়ায়, সেখানেই মর্মান্তিক মৃত্যু হয়েছে এক সাঁতার শিক্ষার্থী। সবার চোখের আড়ালে ডুবে গিয়েছেন তিনি। কোনো প্রশিক্ষক এগিয়ে এসে সেই ডুবে যাওয়া হাতটা ধরার চেষ্টা করেননি, দেখেনি কেউ। এমএসসির পড়ুয়া সঙ্গীতা দাসের মর্মান্তিক মৃত্যু অনেকগুলো প্রশ্ন পরপর তুলে দিল। তাহলে কাদের ভরসায় শহরের ছোট বড় সুইমিং ক্লাবগুলোতে গিয়ে ভিড় জমান কচিকাঁচা থেকে বয়স্করা? কেউ সাঁতারে পারদর্শী নন, সেটা জেনেও যখন তার নিরাপত্তার দিকে দৃষ্টি রাখা হয় না, সেটা কি অপরাধ নয়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আমরা, কিন্তু সবার আগে দেখব হেদুয়ার আজকের সেই মর্মান্তিক ঘটনা। চোখের সামনে তলিয়ে গেল মেয়েটা। পারে তখন কত লোক দাঁড়িয়ে, কিন্তু কেউ নাকি দেখতে পর্যন্ত পেল না। দিন 15 হলো সাঁতার শেখা শুরু করেছিলেন বছর 22-এর সঙ্গীতা দাস। প্রতিদিন ভোর 5:30 নাগাদ পিসির সঙ্গে পৌঁছে যেতেন হেদুয়া পার্কের আজাদ হিন্দ বাগ মহিলা সমিতি পরিচালিত এই সাঁতার স্কুলে। পিসি বাইরে থাকে, ও শিখছে, এবার সবাই 6:30 পিসি আগেই এসে যায়, দাঁড়িয়ে থাকে, সবাই উঠছে, পিসি দেখছে ও উঠছে, হয়তো ভেতরে গেছে, চান টান করছে, বসেই আছে ওর পিসি। প্রতিদিনের মতো মঙ্গলবারও এই জলেই সাঁতার শিখতে নামেন সঙ্গীতা। পুলিশের দাবি 30 থেকে 35 ফুট গভীর এই পুকুরের একটি অংশ নির্দিষ্ট করা রয়েছে শিক্ষানবিশদের জন্য। রেলিং ঘেরা এই অংশের গভীরতা 3.5 ফুট। নিয়ম মতো এই অংশেই সাঁতার শেখার কথা সঙ্গীতার। হেদুয়া পার্কে যে সুইমিং পুলে সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হতো নবিশদের জন্য, সেটা দেখা যাচ্ছে এই যে ঘেরা অংশ রয়েছে, সিমেন্টের থাম এবং লোহার পাইপ দিয়ে ঘেরা অংশ রয়েছে, এইখানেই কিন্তু নবিশদের সাঁতার শেখানো হয়। সাঁতার শেষ হওয়ার পর একে একে জল থেকে উঠে আসতে শুরু করেন মেয়েরা, কিন্তু দেখা মেলেনি সঙ্গীতার। জামা কাপড় পরে আছে, কিন্তু সঙ্গীতা নেই। তখন টনক নড়ে সবার, শুরু হয় খোঁজ। সব মেয়েরা বেরিয়ে আসছে, আমি বললাম কি হলো, একটা বন্ধু, তার ওর বন্ধু বললো যে আমি বললে ও কই, বলছে ও তো নেই। তারপরে সে ম্যামেদের কাছে বললাম যে এরকম আমার সঙ্গীতা দাসকে আমি পাচ্ছি না। সব ঘর সব ইয়ে দেখলো, কোথাও নেই, জামা কাপড় রয়েছে, ব্যাগ পড়ে রয়েছে, সব পড়ে রয়েছে। পুকুরটির সামনের দিকের একটা নির্দিষ্ট ঘেরা অংশ আছে, এর মধ্যেই সেই যারা শিখতে আসবেন তাদের সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু কার্যত সঙ্গীতার দেহ যখন উদ্ধার হয়, তখন কিন্তু সেই ঘেরাটপের বাইরে থেকে তার দেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সঙ্গীতার তো সাঁতার শেখার কথা শিক্ষানবিশদের জন্য নির্দিষ্ট অংশে, তাহলে তার দেহ অন্য জায়গা থেকে উদ্ধার হলো কেন? তবে কি মাত্র 15 দিন সাঁতার শেখার পরই তাকে গভীর জলে নিয়ে যাওয়া হয়েছিল, নাকি কোনোভাবে গভীর জলে চলে গিয়েছিলেন তিনি? আর যদি তাই হয়ে থাকে, তাহলে কেন প্রশিক্ষকদের তা চোখে পড়ল না? যিনি দেহ জল থেকে তুলেছিলেন তার দাবি সঙ্গীতার নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। বড় পুকুরে পাওয়া গেছে, বাইরের জলে পা ভাঁজ করে তাকে পেটে চাপ দিই এবং জল বার করার চেষ্টা করি, তখনই দেখা যায় ওর নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল। প্রশিক্ষকদের একাংশের দাবি জলে ডুবে মৃত্যুর ক্ষেত্রে এভাবে নাক মুখ দিয়ে রক্ত বেরোনো অস্বাভাবিক। তবে কি সঙ্গীতার মৃত্যুর সঙ্গে জড়িয়ে অন্য কোনো রহস্য? বিতর্ক উস্কে বটতলা থানায় চক্রান্তের অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রীর পরিবার। তাদের দাবি সঙ্গীতা ডুবে যাচ্ছে দেখেও কেউ বাঁচায়নি, তিনি চক্রান্তের শিকার হয়েছেন। একই সঙ্গে এফআইআরে সঙ্গীতার বাবার প্রশ্ন, শিক্ষানবিশ হওয়া সত্ত্বেও কিভাবে গভীর জলে গেলেন সঙ্গীতা? এতজন থাকা সত্ত্বেও কেন বিষয়টি কারো নজরে এলো না? পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রশিক্ষক এবং ক্লাব কর্তৃপক্ষের 8 জনের বিরুদ্ধে 304 ধারায় অনিচ্ছাকৃত খুন এবং 120B ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করেছে পুলিশ। থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জেরা করা হচ্ছে কর্তৃপক্ষ এবং প্রশিক্ষকদের। এদিকে ঘটনার পর তড়িঘড়ি নোটিশ ঝুলিয়ে 3 দিনের জন্য সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পার্থপ্রতিম ঘোষ ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। সঙ্গীতা দাসের পিসমশাই শ্যামল ঘরুই আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শ্যামলবাবু, আমার প্রথম প্রশ্ন, 16তম দিন ছিল সঙ্গীতার, নমস্কার, সাঁতার শেখার। 16তম দিনে কোনো ট্রেনার ছাড়া, মানে আমি বলছি যে কোনো ট্রেনার চোখে চোখে রাখবে না, মানে আমি বলছি এই হেদুয়া সুইমিং পুলের পরিকাঠামোটা ঠিক কীরকম? আমাদের সাংবাদিকরা বলছিলেন যে প্রতি 70 জন বা 60 জন ছাত্রছাত্রীতে মেরে কেটে 3 জন বা 4 জন ট্রেনার, মানে আমি বলছি এটা অদ্ভুত, অস্বাভাবিক, অস্বাস্থ্যকর রেশিও। ঠিক, এটা ঠিকই বলেছেন আপনি। যে আমরা আজকে দেখলাম অ্যাটেন্ডেন্স খাতায় দেখলাম 69 জন ক্যান্ডিডেট আছে, বেশ, সেখানে 3 জন মাত্র ট্রেনার। 3 জন ট্রেনারই রীতিমতো বয়স্ক, 60-এর ঊর্ধ্বেই বলা যেতে পারে। এইবারে এই 3 জন ট্রেনার কোথায় থাকেন, কখন থাকেন, জলে নামবে বলে আমার মনে হয় না। আর যে জলে, যেখানে আজকে সঙ্গীতা
ডুবে গেছে সেই জায়গাটা এত শ্যাওলাযুক্ত চারিদিক হয়ে আছে, পরিষ্কার হয়নি। কারণ এইসব ছোট ছোট নবীরা করে কি, যে তাদের যে ধরার জায়গাটা থাকে রেলিং বা নিচে পায়ের তলায় যে জায়গা, সেইখানে অজস্র পরিমাণে শ্যাওলা হয়ে থাকে, সেটা পরিষ্কারের কোনো তোয়াক্কা করে না। দ্বিতীয়ত হলো পায়ের নিচে যে শ্যাওলা থাকে সেটাও প্রচণ্ড শ্যাওলাযুক্ত, এবং ওকে নবী একদম, ওকে কি করে গভীর জলে নিয়ে যাওয়া হলো সেইটাই আমার বিশেষ প্রশ্ন। ওর দেহ পাওয়া গেছে যেখানে, সেখানে নভিসদের যাওয়ার কথাই নয়। এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে ধরুন, আমি আবার বলছি যে 16 দিনের যে শিক্ষার্থী, যে সম্পূর্ণ সাঁতার শেখেনি, যে দক্ষ এবং পোক্ত সাঁতারু নয়, তাকে তো সব সময় চোখে চোখে রাখা, ব্যারিকেডের মধ্যেই রাখা উচিত, কিন্তু তাকে ব্যারিকেডের মধ্যে রাখা হলো না কেন? তারপরে আমার প্রশ্ন হচ্ছে যে 5:30 থেকে 6:30 মধ্যে ওদের সাঁতার শেষ হয়ে যায়, 6:25 একটা বাঁশি বাজায় ওরা, তারপরে এটা 6:30, 5 মিনিট পরে। এরপরেও বাঁশি বাজানোর পর সকলে যখন উঠে এসছে, তখন ওর পিসি জানতে চায় যে আমার বাচ্চা কোথায়। তখন ওরা বলতে পারেনি, তখন ওরা করেছে কি, আমার শালিকে গেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওরা চাবি দিয়ে দেয়, বলছে আমরা দেখছি, আপনি এখানে ওয়েট করুন। তো বলছে আমাকে গেটের মধ্যে রাখছেন কেন, আমি চেয়েছি তো কথা বলে ডাকতে পারবো লোকজনকে। বলছে না, সবাই ভিড় করবে এখানে। তারপরেই আপনার পাশের ক্লাবকে জানানো হয়, সেই ক্লাব এসে এই যে ভদ্রলোক, আপনার কি নাম জানো, গোপাল দাস, উনি পাশের ট্রেনার সেন্ট্রালে, উনি এসে ঝাঁপিয়ে পড়ে জল থেকে খুঁজে সাথে সাথে পেয়ে যায়। পেয়ে যখন তুলেছে তখন দেখে তার নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে। এবার ওরা দাবি করছে, তারপরে সঙ্গে সঙ্গে উনি কিছুটা পাম্প করেছেন, যেটা প্রাথমিক ওরা করে থাকেন জলে ডোবাকে। তারপরে ওখানে ট্যাক্সি করে একজন মাত্র ট্রেনার আর আমার ওই শালিক আর পার্শ্ববর্তী একজন ওইখানে মর্নিং ওয়ার্কে যান, সে চিনতো আমার ওই সালার মেয়েকে চিনতো, সে শুধু ট্যাক্সি করে মেডিকেলে যান। মেডিকেলে যাবার পরে উনি ভর্তি করে দেন, তখনই মৃত বলে ওকে ঘোষণা করা হয়েছে। এবারে ভর্তি করে দেওয়ার পরেই ট্রেনারদের কিন্তু আর কোনো দেখা মেলেনি, এবং উপরন্তু তারা তালা ঝুলিয়ে নোটিশ ঝুলিয়ে শুধু তাই নয়, যে এই ছাত্রীটার বাড়িতে একটু খবর দেওয়ার প্রয়োজন, সেটা মনে করেননি। ওই মেয়েটাকে, পাড়ারই মেয়ে ছিল, তাকে বলেছে এত নম্বর বাড়ি 12 নম্বর রামতানু বসলেনে, তুমি একটু খবর দিয়ে দিও এইটা। তারপরে আর তার পাশে দাঁড়ানো দূরের কথা, ন্যূনতম যে কর্তব্য করেননি। আমি বুঝতে পারছি শ্যামলবাবু, আপনাদের মানসিক অবস্থা সত্যি বুঝতে পারছি। সুতরাং চক্রান্ত কিনা আমরা জানি না, কিন্তু নিঃসন্দেহে একটা চূড়ান্ত গাফিলতির পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমাদের আশঙ্কা এটা শুধুমাত্র হেদুয়ায় নয়, একাধিক সুইমিং পুলে, যেখানে বাণিজ্যিক কারণে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীকে নেওয়া হয় এবং যথেষ্ট শিক্ষিত, দক্ষ, যথেষ্ট সংখ্যায় ট্রেনার থাকেন না, সেখানকার সব জায়গার এই একই রকম বিপজ্জনক ছবি। ট্রেনার তো উঠে গেছে, বেল বেজে গেছে, কি জানেই না যে ওর একটা স্টুডেন্ট উঠেছে কিনা, একজন নেই। ভিড়ে ঠাসা সুইমিং পুল, অথচ সবার চোখের সামনে দিয়ে তলিয়ে গেল একটা জল জ্যান্ত মেয়ে। কেউ নাকি টেরও পেলেন না। এই দাবি কতটা সত্যি তা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু গোটা ঘটনা নিঃসন্দেহে প্রশ্নের মুখে ফেলে দিল নামজাদা এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের নজরদারি ব্যবস্থাকে। ক্ষুব্ধ অভিভাবকদের বক্তব্য, জলে ডুবে হোক কিংবা অন্য কোনো কারণে যেভাবেই সঙ্গীতা দাসের মৃত্যু হয়ে থাকুক না কেন, সেটা কারো নজরে পড়বে না, এটা কি সম্ভব? আর এখানেই উঠছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথায় ছিলেন প্রশিক্ষকেরা? যাদের দায়িত্ব সাঁতার শেখানো এবং শিক্ষার্থীদের ওপর প্রতি মুহূর্তে নজর রাখা, কোথায় ছিলেন তারা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হাতে এসেছে আজব তথ্য। সূত্রের খবর, এই সুইমিং ক্লাবে 60 জন শিক্ষার্থী এবং 25 জন শিক্ষানবিশ রয়েছেন, অথচ প্রশিক্ষকের সংখ্যা মেরে কেটে 3 থেকে 4। অনেকেই বলছেন এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট নজরদারির কি হাল। এমনকি মৃত সঙ্গীতার পরিবারেরও দাবি, যখন জলে তলিয়ে যান সঙ্গীতা, তখন ধারে কাছে কোনো প্রশিক্ষক ছিলেন না। মেয়েটির দাদা আমাদের ডিপার্টমেন্টে ফোন করে অফিসের নাম্বারে, তার থেকে জানতে পারি যে 15 দিন হলো সাঁতার শিখতে গেছিল এবং যে সময় ঘটনাটি ঘটে সেই মুহূর্তে ট্রেনার ছিল না। শুধু তাই নয়, এই ক্লাবের প্রশিক্ষকদের বিরুদ্ধে আরও একগুচ্ছ অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। ট্রেনারদের কোনো দায়িত্ব বলে কিছু নেই, ট্রেনাররা গল্প করছে,
বাড়ির গল্প করছে, বাচ্চারা নিজেদের মতন সাঁতার কাটছে। যে ট্রেনার আছে ওরা বসে থাকে, আড্ডা মারে, কিছু করে না। প্রত্যেক বছর একটা না একটা ঘটনা ঘটবেই ওখানে। অব্যবস্থার নজির, আর তার মধ্যেই প্রাণ হাতে সাঁতার শিক্ষা। আর কতদিন? জবাব চান ক্ষুব্ধ পরিজনেরা। কৃষ্ণেন্দু অধিকারী ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। আমি শিরঞ্জন সিনহার কাছে আসব। শিরঞ্জনবাবু, কোনো সন্দেহ নেই যে পাড়ায় পাড়ায় এখন সুইমিং পুল গজিয়ে উঠেছে এবং লাইফ গার্ড বাদ দিন, ট্রেনার পাওয়া যায় না। লাইফ সেভিং যে মেজার্সগুলো আছে সেই প্রশিক্ষণ ছাড়া লোকজন ট্রেনার হচ্ছেন এবং অবশ্যই সংখ্যায় কম। শ্যামলবাবু ভেঙে পড়েছেন, আমার মার্জনা করবেন, স্টুডিওতে আপনাকে আনতে হয়েছে বলে আপনার মনের অবস্থা। আমি এখানে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করতে পারছি যে হাজার হাজার শ্রোতাবৃন্দকে, দর্শকবৃন্দকে আমি এটা জানাতে পারছি আমার দুঃখের কথা এবং তাদের সচেতন করে দিতে পারছি। তারা যেন ভবিষ্যতে এই সম্বন্ধে তারা যেন সচেতন হয়ে থাকে। তাকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আর কোনো মায়ের কোল যাতে খালি না হয়, সেই জন্য আপনাদের এখানে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং সকলকে জানাতে পেরে আমি নিজেকে খুব খুব বড় মনে করছি। চিরঞ্জনবাবু কি বলবেন? এই একদিকে পরিকাঠামোর অভাব আর প্রতিদিনের এই বিপজ্জনক ছিনিমিনি খেলা। আমার প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে চক্রান্ত কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এটা যে ঘটেছে এটা অশিক্ষা কুশিক্ষার জন্য। লাইফ সেভিং এই পার্টিকুলার সাবজেক্টের উপর কম শিক্ষা, না জানা, এই কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটে। জলে দুর্ঘটনা মানে তাতে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে প্রচণ্ড তৎপর হতে হয় এবং জল থেকে একজন যার যে দুর্ঘটনাগ্রস্ত তাকে বাঁচানোর যে টেকনিক সেটা যদি প্রপারলি না জানা থাকে তাহলে তাকে বাঁচানো যায় না। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা বারবারই বলা হচ্ছে, আপনিও বললেন যে কেউ দেখতে পায়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়। আচ্ছা, জলে যখন কেউ অনেকের মাঝখানে অনেকে সাঁতার শিখছে, সেখানে যখন একজন ডুবে যাচ্ছে তাকে কিন্তু যদি অভিজ্ঞ চোখ না থাকে তাকে দেখতেই পাবে না যে সে ডুবে যাচ্ছে। এটাই সব থেকে আমি বলতে চাই এটাই খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সে যে ডুবে যাচ্ছে, অনেকেই তো হাত পা চালাচ্ছে, সুতরাং জল ছিটকচ্ছে, জল ইয়ে হচ্ছে। এই অবস্থায় একজন যে ডুবে যাচ্ছে সে তাকে উপর থেকে দেখে বোঝাই যাবে না যদি যে দেখছেন তার অভিজ্ঞতা না থাকে। এই অভিজ্ঞতাটা ভীষণ প্রয়োজন। এইবার আরেকটা জিনিস আমার বলার সেটা হচ্ছে জলে যদি একজন ডুবে যাচ্ছে, কেউ নেই সেখানে, সেটা খুব সহজে বোঝা যায়। যে মুহূর্তে তার আশেপাশে আরো 30 জন 40 জন, সেটা বোঝা যায় না, বোঝা খুব মুশকিল। সেটা বুঝতে হলে আমি যেটা বললাম অভিজ্ঞতার দরকার। একদম একদম। এরপরের বক্তব্য হচ্ছে তার কাছে আমি কি করে যাব, কত তৎপরতার সঙ্গে যাব এবং তাকে কিভাবে আমি তুলে আনবো। এই টোটাল জিনিসটার প্রপার শিক্ষা যদি না থাকে লাইফ সেভিং, তাহলে জলে এই ধরনের দুর্ঘটনা ঘটবে। দুর্ঘটনা জলে শেখাতে গিয়ে ঘটবেই, কিন্তু সেই দুর্ঘটনাকে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করা। কিন্তু রেশিওটা আপনি বলুন যে 60 জন বা 50 জন, না, এটা কখনোই ঠিক নয়। তার কারণ হচ্ছে প্রথম ব্যাপার যেটা আমার বলার, 60 জনের জন্য 3 জন ট্রেনার, এটা কোনো রেশিওই নয়। মিনিমাম 10 জন ট্রেনার থাকা উচিত, মিনিমাম আমি বলছি। কারণ এখানে আরো একটা, শুধু জলে নয়, আমি যেটা এর আগেই বললাম, জলে যখন সাঁতার ট্রেনিং দেওয়া হয় তখন একজন ট্রেনার ধরুন 6 জন কি 8 জন কি 10 জনের একটা ব্যাচ করে নেয়। সে এই 10 জনকেই দেখে, বাইরের লোককে কিন্তু সে দেখে না। সে এই 10 জনকেই দেখে, এই 10 জনকেই সে ট্রেন করছে। অ্যাকচুয়ালি দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য যে কাজটা সেটা করে যারা ওয়াচার, তারা একটা সেকশন থাকে ট্রেনারদের মধ্যেই যারা পাড়ে দাঁড়িয়ে থাকে, তারা পাড়ে দাঁড়িয়ে ওয়াচ করে ওই যে ট্রেনিংটা হচ্ছে ওর মধ্যে কারুর কোনো প্রবলেম হচ্ছে কিনা। এই যে যারা পাড়ে দাঁড়িয়ে আছে, দে শুড বি
এক্সপেরিয়েন্স ট্রেনার। সুতরাং মানে একটা নয়, একাধিক জায়গায় গাফিলতি ছিল এবং নিয়ম যা, আন্তর্জাতিক বিধি যা, সেইটা প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে এই গজিয়ে ওঠা যাবতীয় সুইমিং পুলগুলোতে। হেদুয়ার অবশ্য একটা প্রাচীন ঐতিহ্য আছে, তা সত্ত্বেও এই ঘটনা। কিন্তু এই ঘটনার জেরে যাকে আমরা হারালাম, আমাদের সেই সহনাগরিকা, সে ঠিক কেমন ছিল? সঙ্গীতা দাস, নিঃসন্দেহে এমএসসির উজ্জ্বল ছাত্রী, দু চোখ ভরা স্বপ্ন আজকে হারিয়ে গেল গাফিলতিতে। খুব ভালো ছিল পড়াশোনা। এই এক চিলতে ঘরেই বেড়ে ওঠা, এক চিলতে এই ঘর থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন। মঙ্গলবার সকালে যে স্বপ্ন অকালেই ঢলে পড়ল মৃত্যুর কোলে। রামতনু ঘোষ লেনের সাধারণ পরিবারের মেয়ে, সাধারণভাবে বেড়ে ওঠা, কিন্তু এই সাধারণ পথেই কঠিন লড়াই লড়ছিলেন সঙ্গীতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্সে এমএসসি পড়ছিলেন, সেকেন্ড ইয়ার। স্বভাবে শান্ত, মেধাবী, এমনই ছিলেন সঙ্গীতা। আমাদের এখানে এমএসসিতে ভর্তি হয়, গ্র্যাজুয়েশন মহারানী কাশীশ্বরী কলেজে সাইকোলজি থেকে করে এসেছিল। মনে প্রাণে পরিবারকে ভালো রাখার স্বপ্ন, আবার দূরের লোককে কাছের করে নিতেও তার জুড়ি ছিল না। वो तो बहुत अच्छे थे। जब मेरा तबीयत ख़राब होता था तो वो भी आ जाते थे, संगीता दीदी भी आ जाते थे मेरा तबीयत देखने। बहुत मानते थे, भाई फोटा करते थे, रक्षाबंधन करते थे। নতুন কিছু শেখার প্রবল ইচ্ছাই সঙ্গীতাকে টেনে নিয়ে গিয়েছিল সাঁতারের দিকে। এমনকি বন্ধুদের বারণকেও গুরুত্ব দেননি তিনি। দুঃসংবাদ পেয়ে ছুটে এসেছেন সঙ্গীতার বন্ধুরা। যারা আসতে পারেননি তারা এখনো বিশ্বাস করতে পারছেন না সঙ্গীতা নেই। প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি, অনেক তো ভাষা খবর আসে, তো তারপরে আস্তে আস্তে জানতে পারলাম যে এটাই ঠিক। খুব ভালো মেয়ে, শান্তশিষ্ট, কলেজে আসে, চুপচাপ পড়াশোনা করে, খুব ভালো লাগতো দেখে। কিন্তু এটা শুনে প্রচণ্ড শকড আমরা প্রত্যেকেই, যারা শুনেছি মাত্র। অনেক স্বপ্ন ছিল মেয়েকে ঘিরে, আজ সে নেই। ফাঁকা এই ঘরে আর কোনোদিনও ফিরবে না সে। প্রতিদিন সকাল হবে, ছাদের টবে 9 o'clock ফুটবে, শুধু গাছ পরিচর্যা করতে আর ছাদে এসে দাঁড়াবেন না সঙ্গীতা। সঞ্চয়ন মিত্র ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। সমীরদা, এটা ভাবা অত্যন্ত ভুল হবে যে প্রথমবার এই শহরের ইতিহাসে এরম হচ্ছে। 2002-এর মে মাস, হেদুয়ায় একাদশ শ্রেণীর ছাত্রী, এই হেদুয়ায় ওয়েল্যান্ড গোল্ডস্মিথে পড়তো মেয়েটি, 16 বছরের পূজা জালান, একই রকমভাবে তার মৃত্যু হয়। ঠিক 1 বছর পর, মানে 2003-এর মে মাস, কলেজ স্কোয়ারে সন্দীপ পান্ডা বলে একজন মারা গেলেন। 2007 টালা পার্কের সংলগ্ন, যেটা টালা স্পোর্টস অ্যালি ক্লাব, সেখানে সুইমিং পুলে জুলি চক্রবর্তী মারা গেলেন। আমি বলছি, এক একটা মৃত্যুর ঘটনা হবে, এক একটা জীবন ঝরে যাবে, আমরা শিক্ষা নেব না? আসলে কি বলতো, এই যেটা রঞ্জনবাবু বলছিলেন, অজ্ঞানতাটা হচ্ছে মূল কারণ। একটা সুইমিং পুল যখন কোনো সংগঠন চালাবে, তখন তাদের এমন সমস্ত শিক্ষক রাখতে হবে যাদের সিনসিয়ারিটি অ্যান্ড ডগেডনেস ইজ দ্য ফার্স্ট প্রাইম ক্রাইটেরিয়ান হবে। এখানে তুমি একটা জিনিস দেখো, একটি মেয়ে, সে প্রথম সাঁতার শিখতে গেছে, কিভাবে ভেসে থাকতে হয় সেইটা সে জানে না। সুতরাং এই রকম ধরনের শিক্ষার্থীর জন্য এমন প্রশিক্ষক দরকার, এই যে 3-4 জন মিলে তাকে দেখতে হবে যে ও সঠিকভাবে আছে কিনা। তার কারণ নিয়মটা হচ্ছে যে তোমার নাক আর মুখ, এটা যারা প্রথম শিক্ষার্থী তাদের জলের যে লেভেল আছে তার উপরে থাকতে হবে, কারণ যে বায়ুটা, সে অক্সিজেনটা টানবে সেটা। এবার সেইটা যেই মুহূর্তে সে নিচে নেমে যাবে, মানে জলের তলায় চলে যাবে, তখন তার বডি ব্যালেন্সটা তো নেই, সঙ্গে সঙ্গে তার নাক এবং মুখ দিয়ে জলটা ভেতরে চলে যাবে এবং আমাদের মানে লাং থেকে যে জিনিসটা বেরিয়ে যাচ্ছে এয়ারটা, সেই জায়গায় জল যাচ্ছে, তার ওজনটা তখন আস্তে বাড়বে। এরপরে সে বাঁচবার জন্য উপরে ক্রাই করতে চেষ্টা করবে, তখন কাফিংস হবে। সেইটা যেই মুহূর্তে হবে, সেই মুহূর্তে আবার জল তার লাঙের মধ্যে চলে যাবে, বাকি গোটা প্রক্রিয়াটা তো একজন ওয়াচার এবং একজন ট্রেনারের দেখার কথা। সেটাই বলছি, সে তার প্রত্যেকটা দুর্ঘটনায় সমিতদা মামলা হয়, পুলিশ তদন্ত করে, কিন্তু যে ওভারঅল শহরের সুরক্ষা সিনারিওটা এক্স্যাক্টলি এক থেকে যায়। সেই জায়গাটা থেকে তোমাকে আমি আবার বলছি যে সেই প্রশিক্ষকদেরই নিয়োগ করা উচিত যারা এই জায়গাটা প্রপারলি জানেন। আরো একটা জিনিস, যেটা রঞ্জনবাবু একটা দামি কথা বলেছেন, সেই জায়গায় আমি যাচ্ছি। তুমি সাঁতার জানা মানেই কিন্তু তুমি উদ্ধার জানা নয়। ঠিক। একটা মানুষ যখন ডুবে, ধরো
সঙ্গীতা ডুবছে, মানে তখনও ওর লাইফ একদম, আছে, একদম। সেই সময় তুমি কিভাবে তাকে লাইফ বাঁচাবে, সম্পূর্ণ আলাদা প্রশিক্ষণ। হ্যাঁ, তুমি সাঁতার জানলে, যেমন ধরো আমরা একটা তোমায় কথা বলছি যে ছোটবেলা আমরা পুকুরের এই পার থেকে ওই পারে ডুব সাঁতারে চলে যেতাম, সেটা হচ্ছে দমের ব্যাপার, তুমি যে দমটা ধরে রাখছো, কিন্তু তার মানে এই নয় কিন্তু একজন ডুবলেই তুমি তাকে উদ্ধার করে আনতে পারবে। এই ধরনের ট্রেন্ড না হলে এই ধরনের সুইমিং ক্লাবগুলো চলতেই পারে না আইনগতভাবে। যে যে দৃষ্টিভঙ্গিটা নিয়ে, যে সূক্ষ্ম দৃষ্টির ওপর থেকে চলবে, সেই জায়গাগুলো তো নেই। এখন তো এটাকে একটা ব্যবসার পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। আজকে যদি এই মেয়েটার প্রশিক্ষক সঠিক থাকতেন, তাহলে তো এই মেয়েটা যখন প্রথম নেই, ওর ভেসে থাকবার ক্ষমতা নেই, তখন তো জানবে। আর আরেকটা জিনিস তোমাদের বলছি, 3.5 ফুট আর গভীর জল, এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। 1 ফুট জলেও একটা লোক মারা যেতে পারে। তার যদি নাক এবং মুখ থেকে তার নেবার ক্ষমতাটা না হয়, ড্রাই ড্রাউনিং পর্যন্ত হয়। এই জায়গাগুলো প্রশিক্ষকরা এখন জানেন না, শেখেন না। আর এই যে লাইফ সেভিং যে প্রশিক্ষক হবে, তাকে কিন্তু লাইফ সেভিং ট্রেনিংও নিতে হবে। সেটা যদি সে সঠিক জায়গা থেকে, সঠিক প্রশিক্ষকদের থেকে না নেয়, তাহলে এই জিনিস কিন্তু কন্টিনিউ হতে থাকবে। আর এখানে আমি একটা আবেদন করব আমাদের চ্যানেলের মাধ্যমে, যে লোকাল বডি যেগুলো আছে তাদের কিন্তু আস্তে আস্তে, তখন তুমি এই লোকাল বডি এবং বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো বাণিজ্যিক কারণে গজিয়ে ওঠা সুইমিং পুল এবং সেখানে যথেষ্ট নিয়ম না মানার ঘটনা প্রতি মুহূর্তে আমাদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে। দেখুন কি করে সবার নজর এড়িয়ে উত্তর কলকাতার এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে তলিয়ে গেলেন তরুণী? এই প্রশ্নে যখন তোলপাড় রাজ্য, তখন সামনে এলো আরও এক ছবি, যা দেখে অনেকেই বলছেন এ তো গোড়াতেই গলদ। বিশেষজ্ঞদের বক্তব্য, সাঁতার শেখা উচিত সুইমিং পুলে, আর হেদুয়া পার্কে সাঁতার শেখানো হয় পুকুরে। তবে এই ক্লাব একা নয়, শহরের অধিকাংশ প্রশিক্ষণ কেন্দ্রেই সাঁতার শেখানো হয় পুকুরে। কোথাও শুধুই পুকুরে প্রশিক্ষণ, কোথাও আবার মহিলা এবং শিশুদের জন্য পুল থাকলেও পুরুষদের ক্ষেত্রে সেই পুকুর। আমাদের শহরের দুর্ভাগ্য যে এখানে অনেক সাঁতার প্রশিক্ষণ চলে, যেখানে একেবারে এঁদো পুকুরকে ব্যবহার করা হয় সুইমিং পুল হিসেবে। যদিও সাঁতার বিশেষজ্ঞরা একে পুল বলতে রাজি নয়, বরং একে বলা হয় সুইমিং কোর্স, যা কিন্তু বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট। কিন্তু কেন পুকুরে সাঁতার শেখানোয় আপত্তি বিশেষজ্ঞদের? তাদের দাবি, এর সবথেকে বড় কারণ হলো স্বচ্ছতা। পুকুরের জল ঘোলা এবং অস্বচ্ছ, ফলে একদল শিক্ষার্থীর মধ্যে একজন যদি কোনোভাবে ডুবে যায়, তাহলে চট করে তা বুঝে ওঠা কঠিন হতে পারে। তার কারণ, জলের নিচে কি রয়েছে তা ওপর থেকে দেখা যায় না। কিন্তু সুইমিং পুলের স্বচ্ছ জলে এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয় কারণ অবশ্যই গভীরতা। পুকুরগুলি সুইমিং পুলের তুলনায় বেশি গভীর হয়। তাছাড়া এই গভীরতার কোনো মাপযোগ্য থাকে না, ফলে পুকুরের কোন অংশ কত গভীর তা না জেনেই সাঁতার শিখতে নামতে হয় শিক্ষার্থীদের। কিন্তু সুইমিং পুলের ক্ষেত্রে কোন অংশ কত গভীর তা নির্দিষ্ট করা থাকে। প্রথম তো ডিপ ওয়াটার, আর যে শেখাচ্ছে ডিপ ওয়াটারে শেখাচ্ছে, এটাই তো বিশাল বড় রিস্ক। একটু কিছু এদিক ওদিক হয়ে গেলেই তো মিসিং ডাউন হয়ে যাবে না। ফিল্টার ওয়াটার বা সুইমিং পুলে সুইমিং শেখানো আর একটা ডিপ ওয়াটারে সুইমিং শেখানো, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। শহর জুড়ে একাধিক সুইমিং ক্লাবে নিয়ম কানুন বিশেষভাবে মানা হয় না বলেই অভিযোগ। দেখা যাচ্ছে সাঁতার কাটা চলছে এবং সাঁতার কাটাচ্ছেন একজন প্রশিক্ষক, এবং পাশাপাশি যে পাশেই আমরা দেখতে পাচ্ছি নজরদারি চালাচ্ছেন, যাদের এখানে পরিভাষায় বলা হয় ওয়াচার, বেশ কয়েকজন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে হেদুয়া পার্কের ঘটনায় অভিযোগ উঠছে ঘটনাস্থলে, ঘটনার সময় সেখানে কোনো প্রশিক্ষক ছিলেন না, ছিল না নজরদারিও। আমাদের এখানে যখন নভিসরা নামে, যারা এখানে সবে শুরু করছে, প্রথমেই হচ্ছে আমাদের এখানে পুলের ট্রেনার থাকবে এবং উপরে ওয়াচার থাকবে। এছাড়া আমরা জলে কারুকে নামাবোই না। যদি কোনো নভিস এখানে জলে নামে উইদাউট ট্রেনার, দ্যাট ইজ হাইলি পানিশেবল। আমরা তার কার্ড সিজ করে নিই। যদিও ব্যবস্থার সম্পূর্ণ উল্টো ছবি রাজ্য সরকার পরিচালিত সুভাষ সরোবরে। এখানে জলের মধ্যেই থাকেন প্রশিক্ষক, ওপরে লাইফ সেভার। দড়ি দিয়ে নির্দিষ্ট করা লেন, ফ্লোটিং প্যাড, রেলিং। এই ছবি কবে দেখা যাবে শহরের অন্যান্য সুইমিং ক্লাবেও? পরিকাঠামো ছাড়াই কেন প্রশিক্ষণ? প্রশ্ন ক্ষুব্ধ শহরবাসীর। কৃষ্ণেন্দু অধিকারী ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। মৈত্রেয়ী গুহ ঠাকুরতা ঘোষের কাছে আসবো। আপনার মেয়েকে আপনি একটা সুইমিং পুলে পাঠান, এই ঘটনা কতটা আতঙ্কিত করেছে? তার কারণ সাধারণভাবে আমরা যখন সুইমিং পুলে ভর্তি করি, সাধারণ মানুষ তারা প্রশিক্ষকের সঙ্গে ছাত্রীদের রেশিও জানতে পারে না। কতটা গভীরে গিয়ে খোঁজ নিতে হয়, বা একজন মাকে কতটা উদ্বিগ্ন হয়ে, আপনাকে নিঃসন্দেহে আমি বলতে পারি মানে সুইমিং পুলের ধারে মেয়ের দিকে নজর রেখে আপনাদের বোধহয় দায়িত্ব নিয়ে বসে থাকতে হয়। একদম সম্পূর্ণ, মানে একদম চোখ ফেরাই না। মানে কারণ এটা আমিও ফিল করেছি যে যতজন
মানে ট্রেনারের সংখ্যা কিন্তু যতজন যথেষ্ট নয়। সুইমার আসছে সেই অনুযায়ী কিন্তু ট্রেনারের সংখ্যা ততটা নয়। এই জন্য এই ঘটনার পর তো আরো বেশি আতঙ্কিত হয়ে গেলাম যে আরো বেশি নজরটা আর সরতেই পারবে না। মানে এবং সাধারণ মানুষের পক্ষে যখন ভর্তি করছেন তখন এক্স্যাক্টলি রেশিও জেনে ট্রেনার এবং লাইফ সেভার আসে কিন্তু করা হয় না, কারণ এই কারণে এটা আমি করিনি, কারণ সাধারণত কোনো অভিভাবকরা করে না, কারণ একটা ক্লাব, যে ক্লাবে আমরা ভর্তি করাবো সেটার একটা নামের একটা ব্যাপার আছে, সে কতটা রেপুটেড, এবং ভরসা করি বলেই তো তার হাতে যে সাঁতার জানে না তাকে আমি জলে নাবাচ্ছি, ট্রেনারের উপর ভরসা করেই তো নাবাচ্ছি। মানে কোনোদিন চোখ ফেরাতে পারিনি, কারণ যেহেতু আমি মনে করেছি যে ট্রেনার অতটা মানে সংখ্যায় বেশি নয়, এই জন্য সাইডে বসে সবসময় তাকিয়ে থাকতে হয়। আর এই ঘটনাটা তো আরো বেশি কনসিয়াস করে দিল, আর তো পারবোই না এই ইয়ের থেকে মানে চোখ ফিরিয়ে অন্য কোথাও একেবারেই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সঙ্গীতার পরিবারের প্রতি সমবেদনা রইল আমাদের, এবং আমরা আশা করব এই ধরনের দুর্ভাগ্যের ঘটনা ক্রমশ এই শহরে যে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তা যেন এখানেই বন্ধ হয়। একটা ছোট্ট বিরতির সময়, বিরতির পর ফিরে এসে আপনাদের দেখাবো সেক্টর 5-এর ঘটনায় নিঃসন্দেহে পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা, গ্রেফতার হয়েছে দুষ্কৃতীরা এবং যে গাড়িটিতে এই দুষ্কর্ম হয়েছে সেটিকেও সিজ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে সেক্টর 5-এর নিরাপত্তার ছবিটা ঠিক কীরকম? ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি।